ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল তে। জাঙ্কুকের যে হাতে গুলি লেগেছিল সেই হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে রেখেছিল, আর আরেক হাত দিয়ে ড্রাইভিং করছিল জাঙ্কুক। জাঙ্কুকের হাতে গুলি লাগা জায়গায় তের ওড়না দিয়ে শক্ত করে বেঁধে রাখা। ওড়না দিয়ে এত শক্ত করে বেঁধে রাখার পরেও জাঙ্কুকের হাত থেকে রক্ত পড়া বন্ধই হচ্ছে না। রক্ত পড়তে পড়তে তের গায়ে জামা কাপড়ে পুরো মাখামাখি হয়ে গেছে। তের গায়ে থাকা জামাটা পুরো রক্ত দিয়ে লাল হয়ে গেছে। জাঙ্কুক অনেক কষ্টে ওর হাতটা তুলে তের মাথার উপর রাখলো। তে পাখি, কেঁদো না, আমি তোমার কিছু হতে দেব না, ভয় পেও না, আমি আছি তো। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু একটু ধৈর্য ধরো, শুকরা হয়তো অনেক কাছাকাছি চলে এসেছে। ওরা আসলে আমি তোমাকে ওদের কাছে দিয়ে আমি নিশ্চিত হব। জাঙ্কুকের কথা শুনতে তে জাঙ্কুককে আরো শক্ত করে ধরে হাওমা করে কান্না করতে লাগলো। জাঙ্কুকের হাতে গুলি লেগেছে, তবু জাঙ্কুক ওর কথা না ভেবে শুধু তের কথাই ভাবছে। আর ও কি করলো? কয়েকটা মানুষের বাজে কথা শোনার ভয়ে মানুষটাকে আজকে বিপদে ফেললো। কেন যে এত রাতে বাড়িতে যাওয়ার জেদ করলো তে, এটা ভেবেই তে আরো বেশি কান্না পাচ্ছে। আর কোনো কারণ ছাড়াও যেন আজকে জাঙ্কুক তের কথাতে রাজি হয়ে গেল। আজকে রাজা জাঙ্কুকের বাড়িতে থেকে গেলে কি এমন ক্ষতি হতো? আজকে তের নিজেকে খুব স্বার্থপর বলে মনে হচ্ছে, নিজের কাছে নিজেকে বড় বেশি ছোট বলে মনে হচ্ছে। তে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে দেখলো জাঙ্কুকের হাতে এখনো অঝরে রক্ত পড়ছে। আর এইসব জিনিস দেখে তে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। আমি খুব খারাপ, তাই না? স্বার্থপর বাজে একটা মেয়ে। সবসময় আমি আপনাকে শুধু কষ্ট দেই। আজকে আমার জন্য আপনার এই অবস্থা। গুলি খাতা আপনার না লেগে আমার লাগা উচিত ছিল। আমার মতো স্বার্থপর মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তের কথায় জাঙ্কুক শান্ত হবে কি উল্টো আরো বেশি রেগে গেল। ওর চোখ মুখ চেহারা যেন এখন লাল বর্ণ ধারণ করেছে, তবুও তেকে ছাড়ছে না, তেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তে, উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। তুমি যদি এইসব বলো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এটা ভেবো না যে আমার হাতে সামান্য একটা গুলি লেগেছে বলে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। যত যাই হোক না কেন, আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। শুধুমাত্র তুমি সাথে আছো বলে ওই মাদার ফাকার গুলোকে আমি কিছু বলতে পারছি না। তোমাকে সেভ করতে আমাকে পালাতে হচ্ছে তে, না হলে ওদের আমি হারে হারে বুঝিয়ে দিতাম জীবন জাঙ্কুক আসলে কি জিনিস। আমি শুধুমাত্র তোমাকে সেভ করে নি, তারপরে আমাকে অ্যাটাক করার স্বাদ ওদেরকে আমি তিলে তিলে বুঝাবো। কিছুক্ষণ আগে তে বাসায় যাওয়ার কথা বলার সাথে সাথে জাঙ্কুক উপর থেকে গিয়ে গাড়ির চাবি নিয়ে আসে এবং কোনো গার্ড বডিগার্ড ছাড়াই জাঙ্কুক থেকে নিয়ে বের হয়ে পড়ে। কারণ তে একদমই এসব গার্ড বডিগার্ডদের পছন্দ করে না। ওরা কিছু দূর আসতেই হঠাৎ জাঙ্কুকের চোখ পড়ে হাইওয়ের পাশে একটা আইসক্রিমের পার্লার খোলা আছে। জাঙ্কুক খুব ভালো করে জানে যে তে আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, তাই জাঙ্কুক সেখানে গাড়িটা থামায়। এখানে গাড়িটা থামালেন কেন? এমনি, তুমি বসো, আমি আসছি বলে জাঙ্কুক থেকে বসতে বলে গাড়ি থেকে বের হয়ে গেল। এরপর আইসক্রিমের পার্লারের মধ্যে ঢুকে তের জন্য এক বক্স চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসলো। জাঙ্কুক তেকে গাড়ির মধ্যে লক করে রেখে এসেছিল। আইসক্রিমের বক্সটা হাতে নিয়ে জাঙ্কুক গাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই একটা গুলি এসে জাঙ্কুকের হাতে লাগলো। সঙ্গে সঙ্গে আইসক্রিমের বক্সটা জাঙ্কুকের হাত থেকে নিচে পড়ে গেল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো চারটা গাড়ি ওদের দিকে ধেয়ে আসছে। গাড়ির ভেতরে থাকা লোকগুলো ননস্টপ জাঙ্কুকের দিকে গুলি ছুটতেই আছে, কোনো মতেই তাদের থামার নাম নেই। এভাবে হঠাৎ করে গুলির শব্দে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একদম আটকে উঠেছে। তে তো ভিতরে লক অবস্থায় ছিল, না বের হতে পারছে আর না কিছু করতে পারছে। এদিকে জাঙ্কুকের হাত দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। জাঙ্কুক দ্রুত দৌড়ে গাড়ির কাছে চলে আসলো, কিন্তু এভাবে দৌড়ে আসতে আর একটা গুলি এসে জাঙ্কুকের পেটের সাইডে লাগলো। এভাবে গুলি লাগাতে জাঙ্কুক মুখ থুপড়ে মাটিতে উঁচুট খেয়ে পড়ে গেল। জাঙ্কুকের ব্যথায় শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে আর চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে। তখনই জাঙ্কুকের চোখ পড়লো তের উপর। তে জোরে জোরে গাড়ির দরজা ধাক্কাচ্ছে, বারবার গাড়ির দরজাটা খোলার চেষ্টা করছে। গাড়ির কাছের জানালা দিয়ে জাঙ্কুককে ডাকছে, কিন্তু কোনো মতেই যেন গাড়ির দরজাটাই খুলছে না। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে ভীষণ ভয় পেয়ে গেছে। আর তেকে দেখেই জাঙ্কুকের মাথায় শুধু একটা কথাই ঘুরতে লাগলো, যাই হয়ে যাক না কেন ওকে তের বাঁচাতেই হবে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়িয়েছে। জাঙ্কুক দ্রুত ওর জ্যাকেটের চেনটা লাগিয়ে নিল, যেন জাঙ্কুকের যে পেটে গুলি লেগেছে এটা তে দেখতে না পায়। এরপর যত দ্রুত সম্ভব জাঙ্কুক গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা স্টার্ট দিল। আপনার এই অবস্থা কিভাবে হলো? আপনার হাত থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, এখন কি হবে? কান্না করো না তে পাখি, কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি। না, আপনি একদমই ঠিক নেই। আপনার এই অবস্থা যারা করেছে আমি তাদের মেরেই ফেলবো। তে এই কথাটাতে জাঙ্কুক বেশ খানিকটা
অনেকটা অবাক হয়েছে। তে তো দ্রুত ওর গায়ের ওড়না খুলে জাঙ্কুকের হাতে বাঁধতে লাগলো, কিন্তু তে যত শক্ত করে বাঁধুক না কেন জাঙ্কুকের হাত থেকে রক্ত পড়া যেন একদমই কমছে না। জাঙ্কুকের এত কষ্ট হওয়া সত্ত্বেও তে যে ওর জন্য ভেবেছে, ওর জন্য কান্না করছে, এটা ভেবে যেন জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা প্রাপ্তির হাসি ফুটে উঠলো। জাঙ্কুক চেয়েছিল ওদের সাথে কোনো ঝামেলা না করতে, দ্রুত ড্রাইভিং করে তেকে নিয়ে সেফ জায়গায় পৌঁছে যাবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। জাঙ্কুক তে কিছু দূরে আসতেই পেছনে থাকা 4টা গাড়ির সঙ্গে আরো 3টা গাড়ি যোগ হলো। শয়তানগুলো আজকে ফুল ফিল প্রস্তুতি নিয়ে জাঙ্কুককে মারতে এসেছে। টোটাল 7টা গাড়ি ওদের পেছনে ধাওয়া করছে, 2-3 বার ধাক্কাও মেরেছে, যার কারণে জাঙ্কুক তে তো ক্ষতবিক্ষত হয়েছেই, আর ওদের গাড়িটাও ভেঙে চুরে যাচ্ছে। জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পেরেছে যে ওরা আজকে আটঘাত বেঁধে নেমেছে, আর এই সব জিনিস দেখে তে ননস্টপ পুরো শরীর কাঁপাকাঁপি করছিল। এটা দেখে জাঙ্কুকের মোটেও সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল ওই জানোয়ারগুলোকে এখনই গিয়ে মেরে ফেলতে, কিন্তু যেহেতু তে ওর সঙ্গে আছে তাই ও এখন কিছুই করতে পারবে না। তাই জাঙ্কুক দ্রুত করে তেকে ওর বুকের সাথে জড়িয়ে নিল, আর জাঙ্কুক খুব দ্রুত ড্রাইভিং করছিল। এরপর জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে যত দ্রুত সম্ভব ওদের গ্রুপে ভয়েস মেসেজ করলো, আর ওদিক থেকে সঙ্গে সঙ্গে জিহুক সুগা ইউনুক বুগামের কাছে মেসেজ চলে গেছে। দেখলো জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে রাখায় জাঙ্কুকের ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে, তাই তে জাঙ্কুকের বুকে থেকে মাথা উঠিয়ে নিজের সিটের সাথে হেলান দিয়ে বসলো। বসার কিছুক্ষণের মধ্যেই রোডের এক সাইড থেকে গাড়ি এসে জাঙ্কুকের গাড়িতে ধাক্কা মারলো, সাথে সাথে জাঙ্কুকের গাড়ির কাঁচের জানালাগুলো একদম ঝরঝর করে ভেঙে পড়লো, আর ধাক্কাটা মেরেছে যেদিকে তে বসেছিল সেই দিকে। প্রত্যেকটা কাঁচের টুকরো তীর গায়ে একে একে বিঁধে গেল। জাঙ্কুক ভাইয়া, তে আমি তোমার কিচ্ছু হতে দেব না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। গায়ে কাঁচের টুকরো গেঁথে যাওয়ার কারণে তে তো অনেক জোরে চিৎকার দিয়ে উঠেছে। এখন জাঙ্কুকের যেন নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। তে সারা শরীরে সূর্যের মতো কাজ গেঁথে আছে। জাঙ্কুক আবারও তেকে দ্রুত টেনে বুকে জড়িয়ে নিল, কিন্তু জাঙ্কুকও তা বেশিক্ষণ রাখতে পারলো না। ওদের গাড়ির ভাঙা জানালা দিয়ে সেই লোকগুলো বারবার গুলি করছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে গাড়ির স্পিড আরো বেশি বাড়িয়ে দিল। পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, ভয়ের চোটে তো তে সারা শরীর একদম কাঁপাকাঁপি করছে, তার উপরে এখন তে সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। জাঙ্কুকের যেন এসব কিছু সহ্যই হচ্ছে না। যে থেকে যদি কেউ ফুলের টোকা দেয় তাহলে জাঙ্কুক সেটা সহ্য করতে পারে না, আর এখন তে সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। তের হাত পায়ে মুখে কাঁচের টুকরোগুলো গেঁথে গেছে, ও তো যন্ত্রণায় কাঁপছে। লোকগুলো গুলি করতে করতে হঠাৎই একটা গুলি এসে জাঙ্কুকের বুকে লাগে। ধীরে ধীরে জাঙ্কুকও ওর গাড়ি চালানোর ব্যালেন্স হারিয়ে ফেললো, নিজেও আস্তে আস্তে দুর্বল হয়ে নেতিয়ে পড়ছিল। তে ভয়ে জাঙ্কুকের জ্যাকেট খামচে ধরে আছে, আর এত ভয়ের কারণে ওর প্যানিক অ্যাটাক হয়েছে, যেমনটা ওর 4 বছর আগে হয়েছিল। চোখের সামনে সুগার বুকে গুলি লাগা দেখে তে অনেক জোরে জোরে টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুকও তার চোখের পানি ধরে রাখতে পারছে না, ওর চোখের পানি গড়িয়ে পড়ছে। নিজের প্রিয়সী ভালোবাসার মানুষটাকে চোখের সামনে এভাবে কষ্ট পেতে দেখে জাঙ্কুকের যেন কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। তে কিভাবে চোখের সামনে কষ্ট পেতে দেখা ছাড়া জাঙ্কুকের এখন আর কিছুই করার নেই, যার গায়ে এই 4 বছরে একটা আঁচড় অব্দি লাগতে দেয়নি জাঙ্কুক। জাঙ্কুক অনেক কষ্টে তের মাথা ওর বুকের সাথে চেপে ধরলো। আই এম সরি তে পাখি, আমি তোমাকে সেভ করতে পারিনি। দেখো তোমার গায়ে কত আঘাত লেগেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার শুধু দেখা ছাড়া আর কিছুই করার নেই, আমাকে মাফ করে দিও প্লিজ। সবকিছু শুনতে পারছে, সবকিছুই বুঝতে পারছে, কিন্তু হাত পা নাড়াতে পারছে না। যেমনটা একজন প্যারালাইজড রোগীর হয় ঠিক তেমন। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে, হয়তো একটু পরে তে শ্বাসটাই বন্ধ হয়ে যাবে। জাঙ্কুক অনেক কষ্টে তের কপালে একটা চুমু দিল। আই লাভ ইউ ভেরি মাচ তে পাখি। এই 3টা শব্দের কথা বলার জন্য আমি কতগুলো বছর অপেক্ষা করেছি। চেয়েছিলাম সবচেয়ে স্পেশালি ভাবে আমি তোমাকে প্রপোজ করব, কিন্তু তা বোধহয় আর হলো না। আল্লাহ মনে হয় তোমাকে আমার নসিবে রাখিনি। সবাই তো তার ভালোবাসা পায় না, আমার ভালোবাসাটা না হয় অপূর্ণতাই থেকে যাক। তো তুমি খুব ভালো থেকো তে পাখি। আমি না হয় দূর থেকে তোমার হাসি মুখটা দেখে অনেকটা খুশি হব। আমি দোয়া করি তোমার জীবন থেকে যেন জাঙ্কুক নামের ব্যক্তিটির সকল স্মৃতি মুছে যায়। তো তুমি ভুলে যেও তোমার জীবনে যে জাঙ্কুক নামের কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি তে পাখি, অনেক ভালোবাসি। তুমি সব সময় ভালো থেকো। বলে জাঙ্কুক তের কপালে গালে অনবরত চুমু খেতে লাগলো। তের খুব ইচ্ছা করছিল জাঙ্কুককে একবার অনেক শক্তভাবে জড়িয়ে ধরতে। তে মুখ ফুটে কিছু বলতে চাইছিল, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় তে আজকে অক্ষম হয়ে গেছে। তে চাইলেও জাঙ্কুক নামের মানুষটাকে ও ছুঁতে পারছে না।
আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবোই, আমি তোমার কিছু হতে দেব না, তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে, আমি একটা শেষ চেষ্টা করবই। বলে জাঙ্কুক গাড়িটা রাস্তার এক পাশে থামালো। জাঙ্কুক অনেক দ্রুত বেগে গাড়ি চালাতে সেই লোকগুলোকে একটু ওভারটেক করে এসেছে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, তুমি সবসময় ভালো থেকো, আমার শেষ কথা, তোমার বাঁচতেই হবে। বলে জাঙ্কুক থেকে এক ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল এবং জাঙ্কুক নিজের ফোনটা তের পাশে ছুঁড়ে মারলো যেন সুগারা ওর লোকেশন ট্রেস করতে পারে। তে গড়তে গড়তে গিয়ে রাস্তার পাশের একটা ঝোড়ের ভিতর গিয়ে পড়লো এবং এতটা পাতা ছিল সেখানে তে পুরো ঢেকে গেল। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে চোখের পানি মুছে গাড়ির স্পিড আরো জোরে বাড়িয়ে দিল, কারণ ও জানে ও যদি এখানে থাকে তাহলে তের বিপদ আরো বেশি বাড়বে। কিন্তু জাঙ্কুক গাড়ি নিয়ে এগোতে পারেনি। একটা গাড়ি এসে জাঙ্কুকের গাড়িটাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের অপর প্রান্তে একটা খাদের মধ্যে ফেলে দিল। গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের একটা ব্লাস্ট হলো। চোখের সামনে সবকিছু দেখেছে। এখন ওর মনে হচ্ছে যে সবাইকে এখানে জড়ো করতে, কিন্তু তের দুর্বল শরীর এবং হাত পা অসাড় হয়ে গেছে। তে রক্তাক্ত হাত বাড়িয়ে জাঙ্কুককে ডাকার চেষ্টা করছে। ওর যেন সবকিছু মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সবকিছুর জন্য মনে মনে ও নিজেকে দায়ী করছে। আজকে যদি ও জাঙ্কুকের বাড়ি থেকে না বের হতো তাহলে এসব কিছুই ঘটতো না। কিন্তু জাঙ্কুক একটা কথা বলে গেছে, তেকে বাঁচতে হবে। তে যতই কষ্ট হোক না কেন ওর শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। তে নিভু নিভু চোখে দেখলো খাট থেকে সেই আগুনের ঝলকানি উপরে উঠে চারদিকে আলোকিত হয়ে গেছে। তে আর নিজের চোখ খোলা রাখতে পারছে না। আস্তে আস্তে করে নিজের দুটো চোখ বন্ধ করে নিল। হসপিটালের করিডোরের বেঞ্চে বসে প্রায় 2 ঘন্টা যাবত অনবরত কেঁদে চলেছে জিন আর ইয়নজুন। ওনাদের সামনে দাঁড়িয়ে আছে বোগাম। বোগামের সারা শরীরে রক্ত দিয়ে মাখামাখি হয়ে আছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো, রাগে যেন কপালের রগগুলো ফুটে উঠেছে। বারবার তো শুধু হাতের ঘড়িটার দিকে তাকাচ্ছে আর আইসিইউ এর দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ একটা কল আসতেই বোগাম পকেট থেকে ফোনটা বের করে কানে ধরলো। কি খবর ওইদিকে? স্যার, সবাইকে গোডাউনে আটকে রেখেছি, এখন কি করব? আপাতত একটু খাতির যত্ন কর, বাকিটা পরে দেখে নিচ্ছি। ওকে স্যার। বলেই ছেলেটা ফোনটা কেটে দিল। বুগাম ফোনটা পকেটে রেখে পিছনে ঘুরে দেখলো জিহব সুগা ইউনো দাঁড়িয়ে আছে। তিনজনের সাথেই হালকা হালকা রক্ত লেগে আছে। ওদের চুলগুলো উস্কো খুস্কো আর এলোমেলো হয়ে আছে আর মুখের চিন্তার ছাপ। বুগাম ওদের দিকে ঘুরে জিহবের দিকে ইশারা করতেই জিহব লাল লাল চোখে কিছু একটা বুঝিয়ে দিল। এটা দেখেই বুগাম ধাপ করে বেঞ্চের উপর বসে পড়লো। জিন ওদের সবার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আমার জাঙ্কুক কোথায়? আমার জাঙ্কুক কোথায়? তোমরা এখন ওকে খুঁজে পাওনি? জিনের প্রশ্ন শুনে সুগা, জিহব, বুগাম, ইউনো সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা জিনকে কি উত্তর দিবে ওরা কিছুই বুঝতে পারছে না। জিন শুধু নিজের ছেলের কথা জিজ্ঞাসা করেই চলেছে। কি হলো, তোমরা সবাই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বলো আমার ছেলে কোথায়? মামুনি, ভাইয়াকে এখনো খুঁজে পাইনি। তবে 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 কি? থেমে গেলে কেন বলো? গাড়ির মধ্যে একটা পুরো লাশ পাওয়া গেছে। লাশটার সারা শরীর পুরো ঝলসে গেছে, কঙ্কালটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ফুপিমনি, তুমি নিজেকে শান্ত করো প্লিজ। কথাটা জিনের কানে আসতেই উনি যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল। জিন তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ সুগা জিহবের দিকে স্থির হয়ে তাকিয়ে রইলো। জিনের চোখ যেন এখন ঝাপসা হয়ে আসছে। উনি মাটিতে লুটিয়ে পড়তে নিলেই ইউনো, বুগাম, সুগা জিহব দৌড়ে গিয়ে ওনাকে ধরলো। এদিকে ইউনজন খবরটা শুনে স্থির হয়ে এক বিন্দু থাকতে পারলো না। ওনারও প্রায় সেন্সলেস অবস্থা। উনি তো বেঞ্চের উপরে ঠাস হয়ে শুয়ে পড়লো। ইউনো ওর মাকে ছেড়ে দ্রুত উঠে ওর খালামুড়ির কাছে গেল। সঙ্গে সঙ্গে বুগামও গিয়ে সামলানোর চেষ্টা করলো। সেই সময়ে ওরা সবাই জাঙ্কুকের লোকেশন ট্রেস করতে পেরেছিল, কিন্তু পাশের খাতেই ধাও ধাও করে আগুন জ্বলছিল। ওরা এসে দেখে গ্যাংস্টারের লোকগুলো সেখান থেকে চলে যাচ্ছে। ওরা আর কিছু না ভেবেই ওই লোকগুলো গাড়ির পিছু নেয়। কিছু দূরে যেতেই সুগারা সেই গাড়িগুলোকে ওভারটেক করে ফেলে। এক পর্যায়ে সুগা, ইউনো আর জেহব আর ওই লোকগুলোর মধ্যে এক প্রকার গোলাগুলি শুরু হয়ে যায়। গ্যাংস্টারগুলো দলে অনেকজন ছিল, তবে এতজন থাকা সত্ত্বেও ওরা কেউই সুগাদের সাথে পেরে ওঠেনি। কিন্তু কেউ কেউ কোনো রকম প্রাণ নিয়ে বাঁচিয়ে পালিয়েছে। আর জেহব, ইউনো, সুগা যাদেরকে ধরতে পেরেছে তারা প্রত্যেকেই আহত হয়েছিল। কারো কারো গুলি লেগেছিল, কারো কারো ক্ষত বিক্ষত অবস্থা। সুগা গার্ড দিয়ে সেই লোকগুলোকে একটা গোডাউনে পাঠিয়ে দেয়। আর তিনজনই আবারও জাঙ্কুকের ফোনের লোকেশন অনুযায়ী সেই জায়গায় চলে যায়। সুগা আর ইউনোর বাইক থাকার কারণে ওরা আগে গিয়ে সেই লোকেশনে পৌঁছায়। ধস্তাধস্তির কারণে জেহবের গাড়িটা সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তাই জেহব ওর
গাড়িটা নিয়ে আসতে একটু দেরি হয়ে যায়। লোকেশন অনুযায়ী গিয়ে দেখে জাঙ্কুকের ফোনটা সেখানে পড়ে আছে। সুগা গিয়ে আস্তে করে জাঙ্কুকের ফোনটা তোলে এবং কিছুটা পাশে তাকিয়ে ইউনো পুরো চমকে ওঠে। তে ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। সুগা যেন তার বোনকে এভাবে দেখে একদমই সামলাতে পারে না। উড়ন্ত পাখির মতো একটা উড়াল দিয়ে তের কাছে চলে যায়। তে 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 তোর কি হয়েছে তে? দেখ তোর ভাইয়া চলে এসেছে। আমি তোর ভাইয়া চলে এসেছি। তুই প্লিজ চোখ খুলতে। তোর কিছু হতে পারে না। তুই দেখ আমি চলে এসেছি। সুগা প্লিজ নিজেকে সামলাতে, এখন সেন্সলেস অবস্থায় আছে। ইউনো প্লিজ বল ওকে চোখ খুলতে। ওর কিছু হয়ে গেলে আমার পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত ইচ্ছাই চলে যাবে। সুগা নিজেকে শান্ত কর, আমাদের বোনের কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেব না। এটা বলেই ইউনো তের হাত ধরে পাশে চেক করতে থাকে। তবে একটা জিনিস উপলব্ধি করতেই ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তে তোর যে অবস্থা করেছে না, আমি তাদের শরীরের মাংস কুত্তা দেখা হবো। সুগা শান্ত হ, ওর পাস রেট চলছে, আমাদের বোনের কিচ্ছু হবে না, ও একদম সুস্থ হয়ে যাবে, ওকে সুস্থ হতেই হবে। সুগার সঙ্গে সঙ্গে তার রক্তাক্ত বোনকে কোলে তুলে নিল এবং সাথে সাথেই রাস্তাতে এসে জিহবের গাড়ি থামলো। জিহব অপর পাশ দিয়ে গাড়ি থেকে নেমে কিছু একটা দেখে পুরো থমকে গেছে। এদিকে ইউনো আর সুগা জিহবের গাড়ির পেছনের সিটে থেকে শুইয়ে দিল। তে জখম হয়েছিল, একদমই চেনাই যাচ্ছিল না। জিহব যে জিনিসটা দেখে থমকে গেছে সেই জিনিসটার দিকে দ্রুত দৌড়ে গেল। আসলে সেখানে সঙ্গে সঙ্গে বুগাম এসে গাড়ি থামিয়েছে এবং জিহব সেটা দেখে চমকে গেছে। বুগাম তুই এখানে কি করছিস? ওদের কথা শুনতেই বুগাম যেন একদম হরচকিয়ে উঠলো। হঠাৎ করে এসে ওদের সবাইকে দেখবে এটা বুগাম একদমই আশা করেনি। তবে বুগাম নিজেকে সামনে নিয়েছে। কি করছি মানে কি? জাঙ্কুক আমাকে ভয়েস মেসেজ দিয়েছিল, তাই এসেছি। কিন্তু তোরা এতক্ষণ কোথায় ছিলি? ওই পাস্টারের বাচ্চাগুলোকে ধরতে গিয়েছিলাম, ওদের এত বড় সাহস আমার ভাইয়ের উপর অ্যাটাক করে। তে তে কোথায়? তে কোথায়? তেকে তোরা পাসনি? সুগার সঙ্গে সঙ্গে জিহবের গাড়ি থেকে ইশারা করে। সুগা তো পুরো নিজের বোনের শোকে একদম পাথর হয়ে গেছে। বুগাম তেকে দেখে দু কদম পিছিয়ে গেল। বুগামের এরকম রিয়াকশন দেখে জিহব সেদিকে তাকালো। সুগারা যে তেকে জিহবের গাড়িতে রেখেছে এটা তো জিহব দেখতেই পায়নি। গাড়ির মধ্যে আচ্ছা আলোতে তের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। জিহব ওর গাড়ির দিকে দৃষ্টি দিতেই ওর পায়ের তলের মাটি যেন সরে গেল। ওর সারা শরীরে মুখে কাজ কেটে আছে, সারা শরীরে রক্তের ছাপ। ধুলা বালি ময়লাতে তে একদম মাখামাখি হয়ে আছে। জিহব যেন তের এরকম অবস্থা দেখে সহ্যই করতে পারছে না, কারণ জিহব যে তেকে অনেকদিন আগে থেকে চিনতো। ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে তেকে বুকের সাথে জড়িয়ে ধরে। তে এই তে কি হয়েছে তোর? দেখ চোখ খোল, দেখ আমরা সবাই চলে এসেছি, তোর সব ভাইয়া চলে এসেছে। তুই এভাবে চোখ বন্ধ করে থাকিস না সোনা, প্লিজ চোখ খোল। এই বুগাম, এই দেখ না, তে আমাদের কারোর সাথে কথা বলছে না, ও একটু নড়াচড়াও করছে না, ওকে আমার সাথে কথা বলতে বল প্লিজ। বুগামও কিছু বলতে পারছে না, ও তো নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। তে এই তে প্লিজ একটু চোখ খোল, একটু আমাদের সাথে কথা বল। দেখ আমরা সবাই চলে এসেছি, তোর আর কোনো ভয় নেই, আমরা তোর কিচ্ছু হতে দেব না। তুই যদি এভাবে কথা না বলিস আমাদের কিন্তু খুব কষ্ট হবে। তুই প্লিজ একটু চোখ খোল, একটু আমাদের সাথে কথা বল। জিহব ভাইয়া, ওরা আমার বোনটাকে কি অবস্থা করেছে। আমার ফুলের মতো বোনটা আজকে এখানে নিথর হয়ে পড়ে আছে শুধুমাত্র ওদের কারণে। ওরা আমার বোনকে যতটা কষ্ট দিয়েছে না তার চেয়ে বেশি কষ্ট দিয়ে আমি ওদের মারবো। সুগা নিজেকে সামলা, আমাদের তে অনেক স্ট্রং, ওর কিচ্ছু হবে না। ইউনো তুই জানিস তো তাই না, আমার বোনটার একটুখানি হাত কেটে গেলে সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তোলে। সামান্য একটা ইনজেকশন দেখলে ভয়ে কান্না করে দেয়, সারা বাড়ি দৌড়ে বেড়ায় ও ইনজেকশন নেবে না বলে। আর আজকে ওর গায়ের প্রত্যেকটা জায়গায় ক্ষত হয়ে গেছে। আমি আমার বোনকে এভাবে দেখবো এটা কখনো আশাই করিনি। আমার কিছু হওয়া দেখলে আমার বোন সেটা সহ্য করতে পারে না, তাহলে আমি ওর ভাই হয়ে কিভাবে এটা সহ্য করতে পারি। আজকে নিশ্চয়ই ও অনেক কান্না করেছে, অনেক বেশি ভয় পেয়েছে, তাই না বল? আমরা সবাই মিলে ওকে সেভ করতে পারিনি। তুই কথা বলছিস না কেন বোন আমার? দেখ দেখ তোর ভাই তোর জন্য কিভাবে কান্না করছে, প্লিজ একটু চোখ খোল। তে কোনো রেসপন্স নেই। জিহবের এমন অবস্থা দেখে বুগাম সেখানে দৌড়ে গেল। কি করছিস তুই এসব? যে হোক, তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথায় কিছু কাজ করছে না? তুই ওকে এভাবে জড়িয়ে চাপ দিয়ে ধরলে ওর গায়ের কাজগুলো আরো ভেতরে ঢুকে যাবে, ওর শরীরের ভেতরে ঢুকে গেলে সেগুলো বের করতে ওর আরো বেশি যন্ত্রণা হবে। জিহব বুগামের কথার কোনো পাত্তাই দিল না, ও তেকে ওভাবে জড়িয়ে ধরে রেখেছে। জিহবের চোখের পানি গিয়ে তের মুখের উপরে পড়ছে। জিহব প্লিজ ওকে ছাড়, আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তুই তো দেখতে পারছিস তের অবস্থা তেমন ভালো না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে, না হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। আর তাছাড়া জাঙ্কুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুগামের কথা শুনতে জিহবের হাত আলগা হয়ে এলো। ও তেকে সিটের উপরে আলতো করে শুয়ে দিল। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? জাঙ্কুক কোথায়? জাঙ্কুক বল আমাকে। জাঙ্কুকের গাড়িটা খাদে পড়ে ব্লাস্ট হয়ে গেছে, সম্ভবত জাঙ্কুক গাড়ির মধ্যেই ছিল। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না, জাঙ্কুকের কিচ্ছু হবে না। তুই ভেবে
ভেবে দেখেছিস তুই কি বলছিস? জিহবের চিলানিতে ইউনো আর সুগার হুঁশ ফিরে আসলো। ওরা তো এতক্ষণ থা হয়ে দাঁড়িয়েছিল। জিহব তো বুগামের কলার চেপে ধরেছে। সুগা আর ইউনো দ্রুত সেদিকে এগিয়ে গেছে। জিহব ভাইয়া কি করছো? তুমি কি করছো সব? তোমার কি হুঁশ জ্ঞান সব চলে গেছে? হ্যাঁ চলে গেছে, আমার সব চলে গেছে। ওই মাদারের বাচ্চাগুলোকে আমি একদম ছাড়বো না। বলে জিহব বুগামকে জড়িয়ে ধরে। বুগাম জিহবকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে জিহব নিজেকে সামলিয়ে নেয়। এই আমাদের সবার এখন এভাবে কার্টুনের মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদের সবাইকে এখন জাঙ্কুকে খুঁজতে হবে। আমি জাঙ্কুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আমি জাঙ্কুকে কখনো নিজের বন্ধুর চোখে দেখিনি। আর সুজি যেমন আমার বোন, আমার কলিজার টুকরা, কেউ তার চেয়ে কম কিছু না। এই অবস্থায় আমাদের সবার খারাপ লাগছে আমরা জানি, তাই বলে কি আমরা কার্টুনের মতো দাঁড়িয়ে থাকবো আর সবাইকে এভাবে মরতে দেখবো? বুগামের কথা শেষ হতে না হতেই সেখানে অনেকগুলো গাড়ি এসে থামে। অনেকগুলো পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, আর বাকিগুলো সব ইউনজন, সুবিন, আরএম, জিন, জিহবের মা বাবা, লিসা, জিমিনের মা বাবা সবাই সঙ্গে অ্যাম্বুলেন্সও এসেছে। আপাতত সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছে ডেকে নিয়ে। পরবর্তীতে সবাই জাঙ্কুকে অনেক খোঁজে, কিন্তু জাঙ্কুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই দিনের পর থেকে আরো কেটে গেছে 2টা দিন। এই বিস্ময়কর 2টা দিনে বদলে গেছে আরো অনেক কিছু। কোনো কিছুই আর আগের মতো নেই। যে মানুষগুলো সব সময় হাসি খুশি থাকতো, সেই মানুষগুলো এখন যেন জীবন্ত লাশ হয়ে গেছে। তারা সবাই যেন এখন হাসতে ভুলে গেছে। আজ 2টা দিন হতে চললো, তের কোনো হুঁশ নেই। ডক্টর 72 ঘন্টা সময় দিয়েছিল। এর মধ্যে যদি তের না জ্ঞান ফেরে, তাহলে ডক্টরদের সাধ্যের বাইরে হয়ে যাবে তেকে জ্ঞান ফেরানো। ওকে কোনো রকম বাঁচানো গেলেও ওর এখনো বিপদ মুক্ত হয়নি। আদৌ বাঁচবে কিনা সেটাও বলা যাচ্ছে না। 4 বছর আগে তে যেমনটা হয়েছিল, এখন তার চেয়েও বেশি অবস্থা খারাপ। চোখের সামনে এরকম ভয়ঙ্কর জিনিস দেখে ছোটখাটো ব্রেন স্ট্রোক হয়েছে। সব স্মৃতি আর সবকিছু তের মনে থাকবে কিনা এটা ডক্টররাও বলতে পারছে না। তে যেন এখন বাঁচার শক্তি আর বাঁচার ইচ্ছাটাই চলে গেছে। হসপিটালের বেডে শুয়ে আছে তে, হাতে পায়ে এবং মুখের কোথাও কোথাও ব্যান্ডেজ করা। শুধু কোনো রকম নিঃশ্বাসটা ফেলছে, যেন দেখে মনে হচ্ছে জীবন্ত লাশ। এই 2 দিনে জাঙ্কুকে খাট থেকে শুরু করে সারা শহর খোঁজা হয়ে গেছে। প্রত্যেকটা শহরের হসপিটালের মর্গে গিয়েও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু সবাই মিলে খোঁজার পরেও জাঙ্কুকে কোথাও পাওয়া যায়নি। সবার ধারণা সেই ব্লাস্টের গাড়ি থেকে যে লাশটা পাওয়া গেছে, সেই পোড়া লাশটা জাঙ্কুকেরই। লাশটার ডিএনএ চেক করতে পাঠানো হয়েছে, কিন্তু এখনো রেজাল্ট আসেনি। এদিকে সুগা, ইউনো, বুগাম আর জিহবের যেন একদম পাগলের মতো অবস্থা। কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে জাঙ্কুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর তে বাঁচবে কিনা সেটা ডক্টররাও শিওরলি বলতে পারছে না। জিন আর ইউনচুন তো পুরো অসুস্থ হয়ে পড়েছে। ওনারা খাওয়া, ঘুম সবকিছু ছেড়ে দিয়েছে। সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। ওরা অনেকটা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। এই 2টা দিনে সুগা, যে হোক, ইউনো আর বুগাম যেন কোথাও স্থির হয়ে বসেনি। এক সময় দৌড়ে বাড়িতে যাচ্ছে, তো এক সময় দৌড়ে হসপিটালে আসছে। আবার কখনো কখনো জাঙ্কুকে খোঁজার জন্য বের হয়ে পড়ছে। সবাই মিলে কিছুটা বুঝিয়ে জিন আর ইউনচুনকে শান্ত করে বাড়িতে পাঠিয়েছে। সুগা আর ইউনো মাত্রই ওদের মামা বাড়ি থেকে হসপিটালে এসেছে। সকাল 5:30টার সময় জিহুবের মা ফোন করে বলে যে জিন আর ইউনচুন নাকি পাগলামো শুরু করেছে, যার কারণে সুগা আর ইউনোর বাধ্য হয়ে সেখানে যেতে হয়। মা মামনিকে অনেক করে বোঝায় এবং শান্ত করে খাবারও খাইয়ে দেয়, এবং বেশ কিছুক্ষণ পর আবারও হসপিটালে চলে এসেছে। সুগা ইউনো তের কেবিনের করিডোরে আসতেই দেখতে পায় সুজি, জিমিন, লিসা, ন্যান্সি আর হানি। ওরা সবাই ওয়েটিং রুমের সিটে বসে হেলান দিয়ে ঘুমাচ্ছে। সবাই সিটে হেলান দিয়ে এমন ভাবে শুয়ে আছে যেন একটা মোচড় দিলে সবগুলো একসাথে পড়ে যাবে। জিমিনরা কেউই তেকে রেখে যেতেই চাইছিল না, যে ধরে এখানেই বসেছিল। তের এরকম অবস্থা দেখে ন্যান্সি, জিমিনরা সবাই অনেক কান্নাকাটি করেছে। বেচারিদের কান্না করতে করতে চোখ মুখও ফুলে গেছে। জিমিন সাইডে থাকায় সুগা গিয়ে জিমিনের মাথায় আস্তে করে হাত রেখে জিমিনকে জাগানোর চেষ্টা করছে। জিমিন, এই জিমিন, ওঠ। সুগার ভারী কণ্ঠ শুনতেই জিমিন চোখ খুলে তাকালো। সামনে সুগাকে দেখে জিমিন একটু নড়ে চড়ে বসলো। জিমিনের চোখ ফুলে আছে, এটা দেখে সুগারও অনেক বেশি খারাপ লাগছে। ইউনো এসে লিসাকে ডাকলো, সাথে সুজি, ন্যান্সি, হানিকেও ডেকেছে। দুজন মিলে জিমিনদের বোঝানোর চেষ্টা করলো বাড়ি চলে যেতে, কিন্তু ওরা সবাই মিলে জেদ ধরে বসলো ওরা বাড়িতে যাবে না। তেকে এভাবে একা রেখে ওরা কোনোভাবেই বাড়িতে যাবে না। আজকে সুগা কোনো রাগ না দেখিয়ে জিমিনকে অনেক ভালোভাবে বললো যেন ওরা
বাড়িতে চলে যায়। না ছাড়া ওরা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে ওরাও অসুস্থ হয়ে পড়বে। তাহলে তেকে দেখে রাখবে কে? সুগার মুখে এরকম মলিন কথা শুনে জিমিন যেন রাজি হয়ে যায়। আর জিমিনকে রাজি হতে দেখে বাকিরা সবাই রাজি হয়ে যায়। ওরা সবাই মিলে জিমিনদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জিমিনরা সবাই চলে যেতে ইউনো আর সুগা গিয়ে আস্তে করে তের কেবিনে ঢোকে। একটা নার্স তের বেডের পাশে বসেছিল। দরজাটা খোলার সত্ত্বেই নার্সটা দরজার দিকে তাকালো। সুগা আর ইউনোকে দেখে নার্সটা সাইড হয়ে গেল এবং দুজনে গিয়ে তের বেডের দুই পাশে বসে পড়লো। দুইজনে যেন অসহায় দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। সুগা আলতো করে তার বোনের কপালে একটা চুমু খেলো। এরপর তের ক্যানোলা পরা হাতটা জড়িয়ে ধরে বলতে লাগলো, তে তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমাদের উপরে নিশ্চয়ই অনেক রেগে আছিস। আমরা ঠিক সময় সেখানে পৌঁছাতে পারিনি তাই না? আমরা যদি সেখানে ঠিক সময় পৌঁছাতাম তাহলে তোদের আজকে এই অবস্থা হতো না। আমাদের সবাইকে মাফ করে দে, আর কখনো এমন ভুল হবে না। একবার শুধু তুই সুস্থ হয়ে যা, একবার, তারপর আমি তোর সবসময় সমস্ত খেয়াল রাখবো, প্রমিস। সুগার কথাগুলো শুনে ইউনো একদম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ও না কান্না করতে পারছে আর না নিজের কান্না আটকাতে পারছে, কারণ ও যদি এখন কান্না করে তাহলে সুগার নিজেকে ধরে রাখতে পারবে না। তাই যত কষ্টই হোক নিজেকে এখন সামনে নিতে হবে। এবার সুগার তের কপালে আর একটা চুমু দিয়ে বলল, আজ 2টা দিন ধরে তোর চেহারা একটু ভালোভাবে দেখিনি। তোকে ভালোভাবে খুব দেখতে ইচ্ছা করছে জানিস। তোর মুখ থেকে একবার ভাইয়া ডাকটা শুনতে ইচ্ছা করছে তোকে একবার জড়িয়ে ধরে বলি যে তোকে ছাড়া আমরা কতটা অসহায়। তোকে এই অবস্থায় দেখে আমাদের মুহূর্তের পর মুহূর্তে শ্বাস আটকে যাচ্ছে। আমাদের বুকের মতো যন্ত্রণা অনুভব হচ্ছে। প্লিজ আমার সোনা বোনটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমি যখন আজ থেকে 4 বছর আগে হসপিটালের বেডে এভাবে পড়েছিলাম তখন তুই তো আমাকে বলেছিলি যে আমার জন্য না হোক, তোর জন্য আমাকে সুস্থ হয়েই উঠতে হবে। আজকে সেই দাবিটাই আমি তোর উপর দেখাচ্ছি। তুই নিজের জন্য না হোক নিজের ভাইয়ের জন্য তোর সুস্থ হতেই হবে। তে শুধু আমি না, তোর জন্য প্রত্যেকটা মানুষ ওয়েট করছে। তুই একবার সুস্থ হয়ে গেলে সবাই অনেক খুশি হবে। তে প্লিজ আমাদের কাছে আগের মতো ফিরে আয়। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে আরো 15টা দিন। এই 15টা দিনেও ঘটে গেছে আরো অনেক ঘটনা। তের কেবিনের দরজার সামনে 4-5 জন নার্স ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কেবিনের ভিতর থেকে খুব জোরে জোরে ভাঙচুরের আওয়াজ আসছে। ওনারা খুব ভালো করে জানে যে এই শব্দগুলো কিসের আর কেই বা এই ভাঙচুরগুলো করছে। তারপরেও কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। শুধু নার্সগুলো বারবার সময় গুনছে আর হাতের ঘড়িগুলোর দিকে তাকাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে কারো আসার অপেক্ষা করছে। হঠাৎই একটা নার্স বলে উঠলো, থ্যাঙ্কস গড, ওনারা চলে এসেছেন। এবার ওনারাই সবকিছু সামলাতে পারবেন, আমরা কিছুই করতে পারবো না। নার্সটার কথা শুনে বাকি সবগুলো নার্স পাশ ফিরে তাকালো। দেখলো সুগা আর ইউনো দ্রুত সিঁড়ি দিয়ে উঠে আসছে। সুগা আর ইউনো দ্রুত এসে নার্সদের সামনে দাঁড়ালো। এত জরুরি তরফ করে দেখা হলো যে? আর আমার বোন কোথায়? স্যার, আবারও একই ঘটনা, পেশেন্ট ভেতরেই আছে। সুগা আর ইউনো দ্রুত করে তের কেবিনের ভেতরে চলে গেল। সুগা আর ইউনো কেবিনের মধ্যে ঢুকতেই দেখলো পুরো কেবিন রুম একদম তছনছ হয়ে আছে। ক্যালপাস সিজার ইনজেকশন থেকে শুরু করে চেয়ার টেবিল বেডের চাদর বালিশ সব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। মনিটরটাও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। তবে সুগা আর ইউনো এই জিনিসগুলো দেখে এতটুকু আশ্চর্য হলো না। গত 10 দিন ধরে এই কাহিনীগুলো ঘটে আসছে বারবার। ওদের যেন এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুগা আর ইউনো আস্তে আস্তে করে সবকিছু গোছাতে লাগলো। তে অগ্নি দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ওরা দুজন কিছু বলতেই যাবে তার আগে তে ওদের দুজনের দিকে তেড়ে এসেছে। আমি জাঙ্কুকের কাছে যাব, আমাকে জাঙ্কুকের কাছে নিয়ে চল। হ্যাঁ, নিয়ে যাব তো, তুই আগে শান্ত হ। না, আমি একদম শান্ত হব না। আমি কিন্তু সবকিছু শেষ করে দিব, সবকিছু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমার কাছে আমার জাঙ্কুককে এনে দে, না ছাড়া কিন্তু আমি কিছুতেই শান্ত থাকবো না। আহাতে, বলছি তো নিয়ে যাব, কিন্তু তুই যদি এমন করিস তাহলে ভাইয়ের কাছে কিভাবে নিয়ে যাব বলতো? তে একটা বেডের থেকে বালিশ উঠিয়ে ইউনোর মুখের দিকে ছুঁড়ে মেরেছে, কিন্তু তে দুর্বল থাকায় ইউনোর গায়ে সেটা লাগেনি। ইউনো সেটা ধরে ফেলেছে। এতগুলো দিন ধরে শুধু বলছিস তোরা জাঙ্কুকের কাছে নিয়ে যাবি, তোরা জাঙ্কুকের কাছে নিয়ে যাবি। আমি বারবার করে বলছি আমার জাঙ্কুকে আমার কাছে এনে দে, কিন্তু তোরা নিয়েও যাচ্ছিস না, আমার জাঙ্কুকে আমার কাছে এনেও দিচ্ছিস না। তোরা সবাই মিথ্যা বলছিস, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না। তোরা আমাকে কেন আটকে রেখেছিস? আমার জাঙ্কুকের কাছে কেন যেতে দিচ্ছিস না? শুধু একবার আমার জাঙ্কুকের কাছে আমাকে যেতে দে, তারপর তোদের সবগুলোর নামে আমি বিচার দেব। দেখবি আমাকে কষ্ট দেওয়ার জন্য না জাঙ্কুক তোদের কিভাবে পেটায়। তের কথার উত্তরে সুগা আর ইউনো কিছুই বলতে পারছে না, শুধু অসহায় দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। যে মানুষটা আর বেঁচেই নেই
নেই, তার কাছে ওরা তেকে কিভাবে নিয়ে যাবে? 10 দিন আগে তের জ্ঞান ফিরেছে এবং 10 দিন আগেই ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট চলে এসেছে। সেই রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল ডেড বডিটা জাঙ্কুকেরই। এই খবরটা কেউ যেন বিশ্বাসই করতে চায়নি। তবে রিপোর্ট যখন চলে এসেছে তখন সবার মেনে নিতেই হবে। পরিবারের সবাই খুব ভেঙে পড়েছে, সবার অবস্থা খুব খারাপ। জাঙ্কুকের মৃত্যুটা যেন কেউ মেনেই নিতে পারছে না। একমাত্র সুগা আর ইউনো সামান্য তাদেরকে একটু শক্ত রেখেছে, আর এটাও শুধুমাত্র তের জন্য। এদিকে পরিবারের সবাইকে সামলাতে হচ্ছে, তের পাগলামি প্রত্যেকটা দিন সহ্য করতে হচ্ছে। ওরা কেউই তেকে জাঙ্কুকের মৃত্যুর খবরটা জানানোর সাহস পাচ্ছে না, কারণ জাঙ্কুককে না দেখতে পেয়ে তের এই অবস্থা। আর যদি তে জানতে পারে জাঙ্কুক আর বেঁচেই নেই, তাহলে মনে হয় না তেকে আর বাঁচানো যাবে। ডক্টররা বলেছিল হয়তো তের স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, কিন্তু এমনটা মোটেও হয়নি। তের সম্পূর্ণ সবকিছু মনে আছে। জ্ঞান ফেরার পর থেকে তে শুধু জাঙ্কুকই করছে, কিন্তু এ পর্যন্ত তেকে কেউ জাঙ্কুকের কাছে নিয়ে যায়নি। তাই তে পরবর্তী মুহূর্ত থেকেই পাগলামি শুরু করে দিয়েছে। কি হলো, তোরা কথা বলছিস না কেন? আমার কথা কি তোরা শুনতে পারছিস না? হঠাৎ করেই একজন ডক্টর আর দুজন নার্স এসে তেকে চেপে ধরেছে। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, একদম আমাকে ওই ইনজেকশন একদম দেবেন না। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু সবগুলোর খবর করে ছাড়বো। আপনারা কেউ কিন্তু আমার জাঙ্কুককে চেনেন না। আমার জাঙ্কুক শুধু একবার জানুক, তারপর ওর তেকে কষ্ট দেওয়ার মূল্য আপনাদের সবাইকে পোহাতে হবে। ছাড়ুন বলছি আমাকে, না হয়তো আমি চেঁচাবো, আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। আমার এক্ষুনি আমার জাঙ্কুকের কাছে যেতে হবে। আমাকে ছাড়ুন। আমাকে যদি শুধু ইনজেকশন দিয়েছেন, তারপরে কিন্তু আমার জাঙ্কুককে দিয়ে আমি আপনাদের সবাইকে মার খাওয়াবো। ডক্টররা তেকে বেডের সাথে জোর করে ধরে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। তে ছাড়ার জন্য ছটফট করতে করতে চিল্লাচিল্লি করতে করতে এক সময় ঘুমের দেশে পাই দেয়। এতক্ষণে ছটফট করা শরীরটা একদম নিস্তির হয়ে যায়। সুগা আর ইউনো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর চোখের কোণের পানিটা মুছে বাইরের দিকে চলে গেল। আপাতত ওদের এসব জিনিস দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এই সকল জিনিস একমাত্র জাঙ্কুকই ঠিক করতে পারতো। একমাত্র জাঙ্কুক আসলেই তে আগের মতো হয়ে যেত। সুগা, ইউনো সহ ওদের ফ্যামিলির সবাই চায় যেন 10 দিন আগের রিপোর্টটা ভুল প্রমাণিত হয় আর জাঙ্কুক আবার ওদের কাছে ফিরে আসে। কিন্তু সেটা কি আদৌ কোনোদিন সম্ভব? জাঙ্কুক কি আদৌ কোনোদিন তার পরীর কাছে আবারও ফিরে আসতে পারবে? কোনোদিন কি জানতে পারবে যে তার পিচ্চি পরীটা তাকে খুব ভালোবেসে ফেলেছে, তার কাছে যাওয়ার জন্য সেকেন্ডে সেকেন্ডে পাগলামি করছে, ছটফট করছে? তে কি কোনোদিন নিজের মুখে বলতে পারবে যে ও জাঙ্কুককে খুব ভালোবাসে? কোনোদিন কি জাঙ্কুকের মুখ থেকে সেই আগের মতো আদুরি গলায় তে পাখি নামের ডাকটা শুনতে পাবে? নাকি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে আর একটা ভালোবাসার কাহিনী এখানেই অপূর্ণতা নিয়ে সমাপ্তি ঘটবে? হয়তো শেষ হয়ে যাবে, আর না হয়তো এখান থেকে আবার সবকিছু শুরু হতে পারে। এখন শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। এখন শুধু সময়ই বলতে পারবে দুটো মানুষের ভালোবাসা পূর্ণতা পাবে নাকি অপূর্ণতা হয়ে স্মৃতির পাতাতে রয়ে যাবে।